আমাদের আজকের গল্প বিদেশি সাহিত্য থেকে নেওয়া ভ্যাম্পায়ারের গল্প অমৃতা। বাগদাদে থাকতো আলী নামে এক যুবক। সে বিয়ে করলো একটি পরমা সুন্দরী মেয়েকে। কয়েকটা সপ্তাহ সুখেই কাটলো। দিনগুলো যে কিভাবে কেটে গেল তা বোঝাই গেল না। কিন্তু এরপরই আলী নতুন বউয়ের মধ্যে কতগুলো অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলো। সে দেখলো নতুন বউ কখনোই তার সঙ্গে বসে খায় না, অথচ আলীর খুব ইচ্ছে দুজনে একসঙ্গে বসে খায়। একদিন খেয়ে উঠে সে বউকে জিজ্ঞেস করলো, কই, তুমি তো কোনোদিন আমার সঙ্গে বসে খাও না? আমি খুব কম খাই। একসময় আমরা খুব গরিব ছিলাম, তখন ইচ্ছে থাকলেও আমরা বেশি খেতে পারতাম না। কম খেয়ে খেয়ে সেটাই আমার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছে। এখন আর আমি বেশি খেতে পারি না। বিকেলে জলখাবারের পর আমার আর কিছু খাবার দরকার হয় না। এবার অভ্যাসটাকে পাল্টাও। আল্লাহর কৃপায় আমার বাড়িতে তো খাদ্যের অভাব নেই। আমি অনেক খাবো আর তুমি কম খাবে, এটা কিন্তু আমার ভালো লাগবে না। আচ্ছা বেশ, আমি এখন থেকে বেশি করেই খাবো। অভ্যেস হয়ে গেলে তোমার সঙ্গেই বসে খাবো। কথাটা এখানেই থেমে গেল। তারপর আরও কয়েকটা সপ্তাহ কেটে গেল। নতুন বউকে নিয়ে সুখেই দিন কাটতে লাগলো আলীর। একদিন গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল আলীর। তার শোবার ঘরে পাশাপাশি দুখানা খাট। একখানা খাটে আর পাশের খাটে বউ ঘুমায়। বউয়ের খাটের দিকে চোখ পড়তেই আলী চমকে উঠল। নতুন বউ তো বিছানায় নেই। এত রাতে কোথায় গেল সে? আলীর চোখের ঘুম কেটে গেল। সে নিজের বিছানা থেকে উঠে বউকে খুঁজতে শুরু করলো। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো আলী, কিন্তু বউকে কোথাও পাওয়া গেল না। উদ্বেগ আর উৎকণ্ঠায় আলীর মন ভরে গেল। কালো রাত এগিয়ে চলল আলোর দিকে। আলীর উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়তেই থাকলো। জানালা খুলে সে বাড়ির সামনে রাস্তার দিকে তাকিয়ে রইল। রাত কেটে গেল। ভোরের আলো যখন সবে ফুটি ফুটি করছিল, তখন রাস্তায় বউকে দেখা গেল। দ্রুত পায়ে সে বাড়ির দিকে এগিয়ে আসছে। বাড়ির বাইরে কোথায় গিয়েছিল সে? আলী ফিরে এলো নিজের বিছানায়। ঘুমন্ত মানুষের মতোই সে শুয়ে রইল। বউ ঢুকলো শোবার ঘরে। পরের রাতে আলী আর না ঘুমিয়ে ঘুমের ভান করে বিছানায় শুয়ে রইল। দেখতে হবে বউ আজ রাতেও বেরোয় কিনা, আর বেরোলে কোথায় যায় সে। বউ বুঝতে পারল না বর ঘুমের অভিনয় করছে। মাঝরাতের পর সে নিজের বিছানা থেকে উঠে একটা কালো রঙের বোরখা পরল। তারপর নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে, বাড়ি থেকে। আলী তৈরিই ছিল। এক মুহূর্ত সময়ও নষ্ট না করে সে একটা কালো রঙের আলখাল্লা গায়ে জড়িয়ে নিল। বউ সদর দরজা পেরিয়ে সামনের রাস্তায় পড়তেই কালো পোশাকে গা ঢাকা আলী বউকে অনুসরণ করল। আলীকে দেখতেই হবে এই গভীর রাতে ও কোথায় যায়। কিন্তু ওকে অনুসরণ করা তো খুবই শক্ত। মাটিতে পা ফেলে নয়, বউ যেন ভেসে যাচ্ছে মাটির উপর দিয়ে। সে একবারও পিছন ফিরে তাকাচ্ছে না। এই গভীর রাতে জনহীন পথে কেউ যে তাকে অনুসরণ করতে পারে তা সে ভাবতেও পারেনি। বাগদাদ শহরের অন্ধকার পথ আর গলিপথ ধরে বউ এগোতে লাগলো। বাগদাদের বাসিন্দা হলেও আলী আগে কোনোদিন এসব পথ দিয়ে চলাফেরা করেনি। বাগদাদ শহরের মধ্যে যে এরকম অন্ধকার সরু গলিপথ রয়েছে সেটা জানতো না আলী। শহরতলির একটা কবরখানার সামনে এসে থামলো বউ। মাঝ রাত পেরিয়ে গিয়েছে। আকাশের প্রায় গোল চাঁদ আর মাথার উপরে নেই, একটু ঢলে পড়েছে পশ্চিম দিকে। চাঁদের রং হলদে, মনে হচ্ছে যেন হলুদ রঙের একটা কাটা মুন্ডু তাকিয়ে আলীর দিকে। ঠান্ডা হাওয়া বইছে শোঁ শোঁ করে। হাওয়ার বেগে কবরখানার বড় বড় গাছের ডালগুলি আর ঝোপঝাড় কাঁপছে। গাছগুলিকে মনে হচ্ছে অতিকায় দৈত্য দানবের মতো। সেগুলো যেন হাত নেড়ে ডাকছে আলীকে। শস্য বাতাসের শব্দ যেন আলীকে বলছে, এসো এসো। পরিবেশটা সম্পূর্ণ অপার্থিব। পরলোকের একটা টুকরো যেন এইখানে খসে পড়েছে। বউ ঢুকলো কবরখানায়। ভূগর্ভস্থ একটা বিরাট সমাধি কক্ষের মধ্যে ঢুকলো সে। একটা বাতি জ্বাললো।
আলোর রং নীল। অন্ধকারে গা ঢেকে আলী বউয়ের কাছাকাছি চলে এলো। সে এখানে কি করে তা আলীকে দেখতেই হবে। কাছে এসে আলী দেখল এক ভয়ানক দৃশ্য। বিশাল সমাধিকক্ষে বাতির নীল আলোয় আলী দেখল সেখানে বিরাট আকৃতির কয়েকটা পিশাচ বসে রয়েছে। ভয়াল ভয়ঙ্কর সেই পিশাচগুলো চুপ করে বসে নেই, তার একটা সত্য কবর দেওয়া মৃতদেহ থেকে মাংস ছিঁড়ে খেতে লাগলো। এক পৈশাচিক উল্লাসে অন্য পিশাচদের মতোই তার চোখ দুটো আগুনের মতোই জ্বলতে থাকলো। ও, এই ব্যাপার। এজন্যেই বউ আলীর সঙ্গে খায় না। বউ তাহলে মানবী নয়, সে আসলে এক পিশাচিনী। নিদারুণ আতঙ্কে সমাধিকক্ষ থেকে বেরিয়ে এলো আলী, বেরিয়ে এলো সমাধি ভূমি থেকে। তারপর পাগলের মতো ছুটতে ছুটতে নিজের বাড়িতে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল। তার সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। যে ভয়ানক দৃশ্য সে দেখেছে তার চোখে দেখা যায় না। পিশাচিনী ফিরে এলো ভোরের আলো ফুটবার ঠিক আগেই। পরদিন আলী যতদূর সম্ভব স্বাভাবিক আচরণই করল। রাতে খেতে বসবার আগে সে বউকে ডেকে বলল, এসো, তুমিও আমার সঙ্গে বসে খেয়ে নাও। বউ বলল, না, আমি আর খাবো না, আমার একদম খিদে নেই। এবার আলীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার করে উঠল, আমাদের খাবার তুমি খাবে না, এই তো? আমাদের খাবারের চাইতে মরার মাংস তোমার কাছে বেশি প্রিয়, তাই না? এ কথা শুনে বউয়ের মুখখানা একেবারে বিবর্ণ হয়ে গেল। কোনো কথা না বলে সে মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে গেল। এবার হয়তো কোনো একটা অঘটন ঘটবে, এরকম একটা আশঙ্কা করে আলী সেই অঘটনের মোকাবিলা করবার জন্য তৈরি হলো। সে একখানা ধারালো ছোড়া নিয়ে প্রস্তুত হয়ে রইল। ছোড়াখানা সঙ্গে নিয়ে ঘুমোতে গেল আলী। এক পিশাচিনীর সঙ্গে একই বাড়িতে থাকতে হচ্ছে আলীকে, সুতরাং আত্মরক্ষার জন্য তাকে প্রস্তুত থাকতে হবে বই কি। মাঝরাতে একটা বীভৎস পুরো তীক্ষ্ণ চিৎকার শোনা গেল। সেই চিৎকারে আলীর বিরাট বাড়িখানা যেন কেঁপে উঠল। শক্ত হাতে ছুরির বাটখানাকে চেপে ধরল আলী। হ্যাঁ, এক্ষুনি বোধহয় এ বাড়িতে ভয়ঙ্কর কোনো ব্যাপার ঘটতে যাচ্ছে। আচমবিতে একটা হিংস্র বন্য জন্তুর মতো বউ ছুটে এসে ঝাঁপিয়ে পড়ল আলীর উপর। দুপা ফাঁক করে দাঁড়িয়ে এসে খুরের মতো ধারালো নখগুলো দিয়ে আলীর গলা চিরে দিল। গলা দিয়ে রক্ত পড়তে লাগলো। কুকুর, এবার অন্যায়ের কৌতূহলের ফল ভোগ কর। তুই আমার পিছু নিয়েছিলি, খুব স্বামীগিরি ফলিয়েছিলি না? দেখ এবার কি হয়। আলীর গলায় ধমনী থেকে রক্ত ঝরছিল। বউ সেই রক্ত চেটে নিয়ে তার গলা থেকে রক্ত শোষণ করতে লাগলো। সৌভাগ্যক্রমে আলী সতর্ক ছিল। শরীরের সমস্ত শক্তিকে সংহত করে সে উপরের দিকে একটা লাফ দিল এবং প্রায় সঙ্গে সঙ্গেই হাতের ধারালো ছুরিখানা আমূল বসিয়ে দিল বউয়ের বুকে। মারাত্মকভাবে আহত হয়ে বউ ঘরের মেঝেতে লুটিয়ে পড়ল। রক্তাক্ত দেহে ঘর থেকে ছুট্টে বেরিয়ে বাড়ির ঝি চাকরদের ডেকে তুলল আলী। খাস চাকর তার গলার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে সেখানে ব্যান্ডেজ বেঁধে দিল। বউয়ের আহত দেহটা পড়ে রইল ঘরের মেঝেতে। সে ঘরের দরজা বাইরে থেকে ভালো করে বন্ধ করে দিয়ে বন্ধ দরজার সামনে কতগুলি পবিত্র বস্তু রেখে দেওয়া হলো। এই বাধাগুলি পেরিয়ে পিশাচিনী আর আক্রমণ করার জন্য এগিয়ে আসতে পারবে না। সেই ভয়ঙ্কর রাতটা কাটল। বাড়ির কেউই সে রাতে ঘুমোতে পারল না। পরদিন ঘরে গিয়ে দেখা গেল পিশাচিনী বউয়ের মৃতদেহটা পড়ে আছে ঘরের মেঝেতে। আলীর প্রথম কাজই হলো দেহটাকে যতদূর সম্ভব তাড়াতাড়ি কবর দিয়ে ফেলা। দেহটাকে নিয়ে যাওয়া হলো সমাধিক্ষেত্রে, কবর দেওয়া হলো। ব্যাপারটা এখানে শেষ হতে পারত, কিন্তু তা হলো না। বউ তো একজন সাধারণ মরণশীল মানবী নয়। কবরের ভিতরে থাকার ইচ্ছাটা তার আদৌ ছিল না। 3টে দিন অবশ্য নিরাপদেই কেটে গেল। তৃতীয় রাতে মাঝরাতের ঘন্টা বাজবার পরই দরজা বন্ধ থাকা সত্ত্বেও আলী শোবার ঘরে হঠাৎ বউয়ের আবির্ভাব ঘটল। কি ভয়ানক তার চেহারা!
তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, মাথার লম্বা চুল উড়ছে, মুখের দুপাশ থেকে বেরিয়ে এসছে দুটো সরু ধারালো কুকুর দাঁত। আলীর গলা লক্ষ্য করে বউ লাফ দিল। 3টে দিন আর 2টো রাত নিরাপদে কাটায় আলী খুব সতর্ক অবস্থায় ছিল না। বউ হয়তো আলীকে ওখানেই মেরে ফেলতো, কিন্তু কোনো রকম এসে পিশাচিনীর কবল থেকে পালিয়ে একটা মন্ত্রপুত পবিত্র আংটি আঙুলে ধারণ করতে পারল। পিশাচিনী আলীকে তাড়া করেছিল, কিন্তু আলী আংটি আঙুলে ধারণ করায় পিশাচিনীর আর তাকে আক্রমণ করার ক্ষমতা রইল না। দারুণ ক্রোধে সে বীভৎস গর্জন করে উঠল। তারপর চোখের পলক ফেলবার আগেই সে অদৃশ্য হয়ে গেল। আতঙ্ক বিহ্বল আলী পরদিন সকালে পিশাচিনী বউয়ের কবর খুঁড়বার ব্যবস্থা করল। তার চোখে পড়ল এক বীভৎস দৃশ্য। কফিনের ডালা খুলতেই বউয়ের দেহটা দেখতে পেল আলী। কিন্তু এ কি? এই একটা মৃতদেহ, মৃত্যুর কোনো লক্ষণ এ দেহের মধ্যে নেই। দেখে মনে হচ্ছে একটা ঘুমন্ত দেহ। বউয়ের ঠোঁট খোলা, ঠোঁটের দুপাশ থেকে বেরিয়ে আসছে রক্তধারা। সেই রক্ত ভিজিয়ে দিচ্ছে কফিন, রক্ত রাঙা করে দিচ্ছে বউয়ের খোলা চুল। কফিনের কাছে কয়েকজন লোককে পাহারায় রেখে আলী সদল বলে চলল তার শ্বশুর বাড়িতে। তাকে সদল বলে আসতে দেখে শাশুড়ি মা বেশ ঘাবড়ে গেলেন। আলী সোজাসুজি প্রশ্ন করল, এসবের অর্থ কি? কার সঙ্গে আমার বিয়ে হয়েছিল? আপনারা আমাকে ঠকিয়েছেন? কেন ঠকালেন? বলুন, সব কথা খুলে বলুন। বৃদ্ধা কিছুক্ষণ ইতস্তত করলেন, তারপর আস্তে আস্তে বললেন, বলবো বাবা, তোমাকে সব কথাই খুলে বলবো, শোনো তাহলে। একটু থামলেন বৃদ্ধা, তারপর বলতে লাগলেন, আমার মেয়ে খুব অল্প বয়সে প্রেততত্ত্ব আর নিজ স্তরের তন্ত্রমন্ত্রের দিকে আকৃষ্ট হয়েছিল। ক্রমে সে এই 2 বিদ্যায় অত্যন্ত পারদর্শিনী হয়ে উঠল। কয়েক বছর পরে খলিফার দরবারের এক অভিজাত সভাসদের সঙ্গে আমার মেয়ের বিয়ে হয়ে গেল। বিয়ের কয়েকদিনের মধ্যেই জামাই বুঝতে পারল যে আমার মেয়ে হলো আসলে একটি ডাইনি। এ কথা বুঝবার সঙ্গে সঙ্গেই জামাই তার বউকে মেরে ফেলল। মৃতদেহটাকে কবর দেওয়া হলো, কিন্তু কবরের অন্ধকারে শুয়ে থাকতে চাইল না আমার মেয়ে। তার জীবন্ত মৃতদেহ ফিরে এলো আমার বাড়িতে। আমার বাড়িতেই সে অস্বাভাবিক জীবনযাপন করতে লাগলো। নিজের প্রাণের ভয়ে আমি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলাম না বাবা। দিনের বেলায় আর 5টা মেয়ের মতো বাড়িতেই থাকতো, কিন্তু পৃথিবীর বুকে আধার নামলেই সে চঞ্চল হয়ে উঠত। গভীর রাতে মরেও যে মরেনি সেই মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত, মিলত গিয়ে অন্য পিশাচিনীদের সঙ্গে। তারা জীবিত প্রাণীর দেহের রক্ত শোষণ করত, খেত মৃতদেহের মাংস। তারপর একদিন তার সঙ্গে তোমার দেখা হলো বাবা। তুমি তাকে বিয়ে করলে। এটা হলো আমার সব কথা। এর চাইতে বেশি আর আমি কিছুই জানি না বাবা। বৃদ্ধা থামলেন। এই কাহিনী শুনবার পর আলী তার দলের লোকদের বলল, পিশাচিনীর দেহটাকে কফিন থেকে বের করে পুড়িয়ে ফেলতে হবে, তাহলেই শয়তানি আর কোনো উৎপাত করতে পারবে না। আলীর কথা মতোই কাজ করা হলো। পিশাচিনীর দেহটা পুড়ে ছাই হয়ে গেল। দেহ ধারণ করে আর সে কোনো উৎপাত করতে পারেনি। শুনলেন অমৃতা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরও এরকম গল্প আপনাদের জন্য আনতে পারবো। ধন্যবাদ।